রাজস্ব বোর্ডকে জনগণের স্বার্থে আস্থা অর্জনের নির্দেশনা প্রধানমন্ত্রীর। অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টায় সরকার। বর্তমান সরকার এনবিআর তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসাবে গড়ে তুলতে চায়। দ্বিপাক্ষিক বাণিজ্যকে রাজনীতির বাইরে রাখার আহ্বান ভারতের ব্যবসায়ীদের। ব্যবসায়িক সম্পর্ক জোরদারের টাস্ক ফোর্স হচ্ছে, জানালেন বাণিজ্যমন্ত্রী। ঢাকা সহ ৩ শহরে নামলো নারীদের পিঙ্ক বাস। নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু, মন্তব্য সড়ক পরিবহন মন্ত্রীর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেয়েছে বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। দেশ ও জনগণের স্বার্থে আস্থায় ফিরতে হবে এনবিআরকে। দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026-এ যোগ দিয়ে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি ডিজিটাল কর ব্যবস্থায় গুরুত্ব আরোপ করেন। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026 আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পতিত ফ্যাসিবাদী সরকার স্বেচ্ছাচারিতার মাধ্যমে এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। জানান, বর্তমান সরকার এনবিআরকে একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়তে চায়। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রত্যাশা করে। বর্তমান সরকার এনবিআর তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসাবে গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শুধুমাত্র বৈদেশিক সহায়তার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার নীতি বিরোধী। তাই রাজস্ব আহরণ বৃদ্ধিতে ডিজিটাল কর ব্যবস্থায় গুরুত্ব আরোপ করেন তিনি। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এই জন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্ভবত কোনো বিকল্প নেই। সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে সবাই মিলে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের সকলের প্রয়োজন দেশপ্রেম এবং আন্তরিকতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার ভারত। তবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক টানাপোড়েনে হোঁচট খায় দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য। হিসেব বলছে 2021-22 অর্থ বছরে দুদেশে বাণিজ্যের পরিমাণ ছিল $1,833 কোটি। 25-26 অর্থ বছরে যা নেমে এসেছে $1,234 কোটি, যেখানে বেশি ক্ষতি হয়েছে ভারতের। কেননা গত 5 বছরে বাংলাদেশে ভারতের রপ্তানি কমেছে $5.5 বিলিয়ন বা $564 কোটি বেশি। বাণিজ্যের এই ক্ষতি থেকে বাঁচতে সোমবার ঢাকায় ছুটে আসেন দেশটির 14 সদস্যের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল। মঙ্গলবার বৈঠক করেন বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর সাথে। পরে যৌথ সংবাদ সম্মেলনে ব্যবসা বাণিজ্যকে রাজনীতির বাইরে রেখে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান ভারতের ব্যবসায়ীরা। Political processes have their own dynamics. It is important that as businessmen in the two countries we engage with each other energetically, positively and aggressively. দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে অবকাঠামো, স্বাস্থ্য, এআই, সৌর বিদ্যুৎ ও সেমিকন্ডাক্টরের মতো 8টি সম্ভাবনাময় খাতে যৌথ গবেষণায় 2টি টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দেন তারা। আমি 8-9টা সেক্টর আপনাদের সামনে রাখলাম। আই এম শিওর আরো একটা দুটো সেক্টর আছে যেটা মেনশন করলাম না। একটা টাস্ক ফোর্স করব যে মাচ অফ দিস টেকনোলজিজ আর লাইং উইথ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ভারতের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই। তবে ভারতের দিক থেকে বিদ্যমান শুল্ক অশুল্ক বাধা দূর করার আহ্বান জানায় এফবিসিসিআই। ইন্ডিয়ার বাইরে অনেক ফান্ড আছে যারা এইরকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইনভেস্ট করতে রেডি আছে।
এখানে তুলনামূলকভাবে আমাদের উপকৃত হওয়ার মানে সম্ভাবনাটা আমি অনেস্টলি বলি যে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের স্কোপটা এখানে বেশি। ব্যবসায়ী নেতারা বলেন, দুই দেশের বাণিজ্য বাড়াতে বিদ্যমান সকল বাধা আলোচনার টেবিলে সমাধান সম্ভব। মানে সভা শেষ। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক জোরদারের যৌথ টাস্কফোর্স গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্য, এটাতে আপনি কি সন্তুষ্ট? মোটেই না, মোটেই না। আমি সন্তুষ্ট হব জীবনযাত্রার ব্যয় এখন যা আছে যদি তার থেকে সাবস্টেন্সিয়ালি কমে। এখন সেই কমানোর জন্য কতগুলি অনুঘটক আছে। একটা হলো সেটার জন্য বিদ্যুৎ হতে হবে আপনার সাশ্রয়ী মূল্যে, আপনার লজিস্টিক কস্ট, এটা আমাদের লজিস্টিক কস্ট হচ্ছে জিডিপির 16%, যেখানে ইন্টারন্যাশনাল এভারেজ হচ্ছে স্ট্যান্ডার্ড এভারেজ 10%। রাজধানীতে নারীদের জন্য পিঙ্ক বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। এই বাসের চালক ও কন্ডাক্টর নারী। রাজধানীর ঢাকায় 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় 4টি বাস দিয়ে সার্ভিস চালু হলো। এর মাধ্যমে বিএনপি সরকারের একটি নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সরকারের এমন উদ্যোগে নারীদের যাতায়াতের ভোগান্তি কমবে বলে আশা নগরবাসীর। রাজধানীর ব্যস্ত সড়কে গণপরিবহনে ওঠা নারী যাত্রীদের জন্য প্রতিনিয়ত এক যুদ্ধের মতো। ভিড়, অনিরাপত্তা আর হেনস্থার ভয় কাটিয়ে নিশ্চিন্তে যাতায়াত এতদিন ছিল অনেকটাই অনিশ্চিত। তবে সেই ভোগান্তি ঘোচাতে এবার নতুন দিগন্তের সূচনা হলো। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে বিআরটিসি চালু করলো বিশেষ পিঙ্ক বাস সার্ভিস। বিশেষ এই গোলাপি বাসের সবথেকে বড় বৈশিষ্ট্য, এর চালক ও কন্ডাক্টরের দায়িত্ব সামলাবেন নারীরা। প্রতিটি বাসে রয়েছে ই-টিকিটিং সুবিধা, উচ্চগতির ইন্টারনেট এবং সিসিটিভি ক্যামেরা। প্রাথমিক পর্যায়ে ঢাকায় 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় 4টি বাস চালু হলেও খুব দ্রুতই বহরে যোগ হবে আরও 100টি বাস। ঢাকার 9টি রুটে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে পিঙ্ক বাস। মোট 114টি স্টপেজ থেকে যাত্রী ওঠানামা করতে পারবে। মেয়েরা অনেক সাবধানতার মধ্যে থাকবে এবং তারা কোনো ঝামেলা ছাড়াই যাতায়াত করতে পারবে। আমি একজন মহিলা হিসাবে একটা চ্যালেঞ্জিং কাজ করতে পারবো, এটাই আমার কাছে অনেক বড়। আমি যা ফেস করেছি গত দিনে, আর বাকি নারীরা যাতে সেই দুর্ঘটনা বা সেই রকম কিছু ফেস না করে, সেই জন্য আমরা সেই সর্বোচ্চ নিরাপত্তা তাদেরকে দিয়ে প্রদান করব। রাজধানীর তেজগাঁও বিআরটিসি ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী। বলেন, গুরুত্বপূর্ণ নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন হলো। এমনও হয়েছে অনড়ম্বর উদ্বোধন হয়েছে, 6 মাস গিয়ে আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। সেটা এই সরকার হতে দেবে না, সেটা এই মন্ত্রণালয় কিন্তু কোনোভাবে সেই জায়গায় আবার আমাদেরকে ফিরে যেতে হয় তা হবে না। যারা এখানে কর্মকর্তারা আছেন বিআরটিসি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের, ডেফিনেটলি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আজকে যে সেবাটা আমরা পাবো 2 মাস পর এই সেবার মান আরো বাড়াতে হবে। প্রাথমিকভাবে সীমিত সংখ্যক বাস দিয়ে শুরু হওয়া এই সেবা যেন রুটভিত্তিক সঠিক ব্যবস্থাপনায় পরিচালিত হয় এবং দ্রুত বাসের সংখ্যা বাড়ানো হয়, এমনটাই প্রত্যাশা নারী যাত্রীদের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা বাগান শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে এসব কথা বলেন তিনি। বেসরকারি খাতে সিএসআর তহবিলের সহায়তায় চা শ্রমিকদের 20,000 রেইনকোট বিতরণ করা হয়। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের 10 জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন তিনি। এই সময় শ্রমিকদের সার্বিক খোঁজ খবর নেন সরকার প্রধান। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও ভুটান। মঙ্গলবার ঢাকার বাংলাদেশ ও ভুটানের মধ্যে 4র্থ পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং ভুটানের পররাষ্ট্র সচিব পেমা লেকটুপ দর্জি যৌথভাবে সভাপতিত্ব করেন। সভায় 2 দেশ উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগ ও নিয়মিত পরামর্শ আরও জোরদারে একমত হয়। শেষ করছি পূবালী ব্যাংক পেয়েছে বিজনেস টাইম। ধন্যবাদ।